কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, আর ঠিক সে ঘটনাই যেন বিজেপির ক্ষেত্রে এখন মূল বাণী। কেন বলছি? তার কারণ রাজ্য বিজেপি সভাপতি পদে বসবার পর থেকে শ্রমিক ভট্টাচার্য বারংবার পুরনো নেতাদেরকে আবারও নতুন করে উজ্জীবিত হওয়ার যে ফর্মুলা, যে সমীকরণ, সেটা বারংবার সামনে আনছেন। ঠিক যেদিন তিনি সরাসরি নির্বাচিত হলেন, ঠিক নির্বাচিত বলা ভুল, একেবারে সিলেক্টেড থাকলেন, ঠিক সেই দিনই একেবারে তার অভিষেক মঞ্চ থেকে যে কথার দিকে তিনি সব থেকে বেশি আলোকপাত করেছেন তা হলো পুরনোদেরকে উজ্জীবিত করা এবং নতুনদেরকেও সুযোগ দেওয়া। অর্থাৎ পুরনো, আদি এবং নব্য, এই দুই সমীকরণকে মেলানোর চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু কেন? প্রশ্ন এবং উত্তর ঠিক একটা জায়গাতেই সীমাবদ্ধ রয়েছে, তা হলো ওয়ান অ্যান্ড অনলি দিলীপ ঘোষ। একসময়ে প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি যেন ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন বিজেপির অন্দরে, আর ঠিক সে কারণের জন্যই এবার নতুন করে উজ্জীবিত করার একটি চেষ্টা করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকে জানেন যে দ্বৈত সমীকরণ বারংবার বঙ্গ বিজেপি দেখেছে। একদিকে সুকান্ত মজুমদার এবং উল্টো দিকে শুভেন্দু অধিকারী, একদিকে বিরোধী দলনেতা, উল্টো দিকে প্রাক্তন সভাপতি। এই দুইয়ের সমীকরণ এতদিন দেখছিল বঙ্গ বিজেপি, আর ঠিক এখন সেখানে একটু হলেও ইতি পড়েছে। সুকান্ত মজুমদার তার পদ থেকে সরেছেন, সেখানে বহাল তবিয়তে রয়েছেন এখন শ্রমিক ভট্টাচার্য। স্ট্র্যাটেজিস্ট বলা হয় এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের বাক্যালাপ এবং তার শব্দ চয়ন সাধারণ মানুষকে নাকি অনেক বেশি উদ্বুদ্ধ করছে, আর ঠিক সে কারণের জন্যই তার এই শব্দ, তার বাক্য, এই সব কিছুই আবারও পুরনোদেরকে নতুন করে উজ্জীবিত করছে। আর দিলীপ ঘোষও ঠিক সেই উদাহরণেরই একটি নজির, একটি নতুন উদাহরণ। আর ঠিক এখন থেকেই প্রশ্ন আসতে শুরু করছে যে এত কিছু যখন হচ্ছে, তাহলে শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষের সমীকরণে কি তাহলে এবার ইতি পড়বে? না, হয়তো ইতি এখনো পড়ছে না। তার কারণ এতদিন পর্যন্ত সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর এই সমীকরণের মাঝে কোণঠাসা হচ্ছিলেন দিলীপ ঘোষ, আর ঠিক এখন শ্রমিক ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে এই দিলীপ ঘোষের সমীকরণ যখন সবাই দেখতে শুরু করছে, তখন অনেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন করতে শুরু করেছে, এবার কি শুভেন্দু অধিকারী কোণঠাসা হতে যাচ্ছেন? যদিও বা এসবের উত্তর দিতে পারেন শুধুমাত্র বিজেপির মুখপাত্র এবং বিজেপির দল। কিন্তু প্রশ্ন এবং আমাদের মনে যে ভেতরে যে যা কিছু জল্পনা চলছে, রাজনৈতিক মহলে যা জল্পনা চলছে, তার একটি মূল উদ্দেশ্য, তা হলো 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই এত সমীকরণ যা বঙ্গ বিজেপির ক্ষেত্রে উঠে আসছে, সেটা শেষ বেলায় সাধারণ মানুষের কাছে সত্যিই কি কোনো সদুত্তর দেবে, নাকি সাধারণ মানুষ এই দুই বিভ্রান্তির মাঝে আবারও নতুন করে অন্য কোনো স্টেপ নেবেন, অন্য কোনো পদক্ষেপ করবেন, ঠিক যেমনটা 21-এর ক্ষেত্রে করেছিলেন। যদিও বা তৃণমূল কংগ্রেসের মধ্যেও এই একই রকম দ্বন্দ্ব বারংবার সামনে আসে। তাহলে মূল কথা কি উঠে এলো? বঙ্গ বিজেপি হোক বা বঙ্গ তৃণমূল, মোট কথা, মূল কথা, পাখির চোখ বিধানসভা নির্বাচন। এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে, কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 6:57। আপনারা জানেন সন্ধ্যে 6:57 মানেই ট্রাইব টিভি বাংলার প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। প্রথমে একটি প্রতিবেদন, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হতেই ভোল বদল দিলীপের। যে দিলীপ ঘোষকে একটা সময় দলের মধ্যে কোণঠাসা হয়ে থাকতে হয়েছে, সেই দিলীপই আবার ফিরছেন ফর্মে। মঙ্গলবার দিলীপ ঘোষের ভঙ্গিমা এবং বক্তব্য থেকে সেই ইঙ্গিতই স্পষ্ট হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য। শীর্ষ পদে বসেই পুরনো হোক বা নতুন, গেরুয়া শিবিরের সকল নেতাকর্মীকে এক ছাতার তলায় আনার জন্য তিনি যে বদ্ধপরিকর, তা স্পষ্ট হয়েছে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য থেকেই। শীর্ষ পদে বসার পরেই যে সর্বপ্রথম গুরুত্ব পেয়েছেন দিলীপ ঘোষ, তা বলাই কিন্তু বাহুল্য। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক হাজির হওয়ার পর থেকে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তার উপর সায়েন্স সিটিতেও বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণার সময় মঞ্চে অনুপস্থিত ছিলেন দিলীপ। স্বভাবতই প্রশ্ন উঠেছিল, দিলীপ ঘোষ কি তাহলে দল ছাড়ছেন? পদ্ম শিবির ছেড়ে কি তিনি ঘাসফুলে যোগ দেবেন? 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে? কিন্তু দলের নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এইসব প্রশ্নের অবসান ঘটিয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষ তৈরি রয়েছে, রাস্তায় রয়েছে, কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল তা আমি করছি।
এখন সুস্থ সবল রয়েছি, দল যেভাবে ব্যবহার করবে সেরকমভাবেই কাজ করব, মে হুনা। আমি জানি না, আমার দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি, মাই হুনা। এদিন যে দিলীপ ঘোষকে দেখা গেল তা একেবারে পুরনো দিলে, যার ধ্যানজ্ঞানী দল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে দূরত্ব বেড়েছিল, যা দলের নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই মিটিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। তেমন নতুন করে উজ্জীবিত হওয়ার নতুন এক প্লাবন এসছে বিজেপির মধ্যে, আর ঠিক সেই প্লাবন অনেকটা একটা লাইনের মধ্যেই সীমাবদ্ধ, তা হলো মেহুনা। সরাসরি বলা হচ্ছে দিলীপ ঘোষের পক্ষ থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দিলীপ ঘোষ নিয়ে এত আলোচনা? তার কারণ 2021-এ যে 77টি আসন দিয়েছে, 2019-এর লোকসভা নির্বাচনে যে 18টি সিট দিয়েছিল উপহার সরাসরি বঙ্গের পক্ষ থেকে জাতীয় বিজেপি দলকে, ঠিক সেই মানুষটা নিয়ে আলোচনা হওয়া তো অত্যন্ত দরকারি। তার কারণ ইতিমধ্যে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে বিজেপির, অন্তত বঙ্গ বিজেপির ইতিহাস দিলীপ ঘোষের ওপর একটু হলেও কি নির্ভর করছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে এবার সরাসরি দর্শকদের সঙ্গে পরিচয় পর্ব করিয়ে দেব এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। প্রথমেই অঞ্জনের সাব প্রশ্নটা একবার দেখুন। দিলীপ চিন্তা নির্বাচনে কোন প্রভাব? দিলীপ চিন্তা নির্বাচনে কোন প্রভাব? এ বিষয় নিয়ে প্রত্যেকের কাছে 1 মিনিট করে সময় দেব ওপেনিং রিমার্ক রাখার জন্য। আমি প্রথমেই সুযোগ দেব সরাসরি আলীবাবুকে। আলীবাবু, প্রশ্নটা দিলীপ চিন্তা নির্বাচনে কোন প্রভাব? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, আমাদের প্রথম স্লোগান হচ্ছে কাম টুগেদার, থিঙ্ক টুগেদার, ওয়ার্ক টুগেদার। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় যেটা বিষয় আমরা বলেছি, আমাদের নেতা, সর্বভারতীয় নেতারা বারবার করে বলেছেন যে নেশন ফার্স্ট, সেকেন্ড পার্টি, এবং থার্ড হচ্ছে মানে সেলফ। আমরা বলি নিজে, ব্যক্তি। স্বাভাবিক কারণে আপনাদের এপিসোডে আজকের আলোচনায় যে দিলীপ ঘোষ পর্বটা নিয়ে আসেন, দিলীপ চিন্তার কোনো বিষয় নেই আমাদের কাছে। আমাদের কাছে যেটা বিষয়, ইউনাইটেড বিজেপি আমরা আছি কিনা, সেটাই হলো আমাদের কাছে বড় চিন্তা। আমরা ইউনাইটেড বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি, ইউনাইটেড বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আনবার জন্য বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি সমস্ত দিক থেকে সমস্ত সম্প্রদায়, পন্থ, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে সংঘবদ্ধ হয়ে চলার মধ্যে যে বিজেপি, সেটাই হচ্ছে বিজেপি। মাননীয় দিলীপ ঘোষ সম্পর্কে যা বলা হচ্ছে, এটা হচ্ছে সংবাদ মাধ্যমের ব্যাপার, এটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। বেশ, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, প্রশ্নটা দিলীপ চিন্তা নির্বাচনে কোন প্রভাব? শুভ সন্ধ্যা সকলকে। যাই হোক, আমি একজন রাজনৈতিক কর্মী এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি, শুধু তাই নয়, কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে যে আপনারা এপিসোড করছেন, আমার মনে হয় আমি এ কথা বললে কতটা প্রাসঙ্গিক হবে সে বিষয়ে আমার সেইভাবে মতামত নেই। কারণ দিলীপ ঘোষ একটা ভিন্ন রাজনৈতিক দলের তিনি কর্মী। প্রথমে রাজ্য সভাপতি ছিলেন, প্রথমে আরএসএস ছিলেন, আরএসএস এর প্রচারক হিসেবে আমরা যতটা জানি, কিন্তু পরবর্তীকালে একটি ঘটনার প্রবাহের অলিন্দে এসে দেখলাম তিনি বিজেপিকে নিয়ে অনেক আলোচনা তিনি সংবাদ মাধ্যমে করলেন, কিন্তু তিনি উপেক্ষিত, অপমানিত, লাঞ্ছিত। সুতরাং এইটুকুই বলবো যে ভারতীয় জনতা পার্টি একটা সার্কাস পার্টি, এনাদের একটাই মোটো, এটা হচ্ছে যেভাবে হোক মানুষকে বিভেদ সৃষ্টি করে 2026-এ ক্ষমতায় আসা পশ্চিমবঙ্গে। এর বাইরে এনাদের কোনো প্রভাব নেই, আলাপও নেই, আলোচনাও নেই, মানুষের হয়ে কথা বলারও দিক নির্দেশ নেই। বেশ, সুস্মিতা দি। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষ একজন অন্য দলের ব্যক্তিত্ব। তাদের দলের অন্তরে কি রয়েছে সেটা মানুষ জানে। ইউনাইটেড বিজেপি যাই বলুক না কেন আলী সাহেব, কারণ আমরা দেখেছি যে পূর্ববর্তী সভাপতির মানে ফ্লেক্সে
জুতোর মালা পরাতে, লাথি মারতে, আমরা সেগুলোও দেখেছি। তা যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিজেপি কি লাইন চেঞ্জ করার চেষ্টা করছে কিনা জানি না শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পরে। তার কারণ বিজেপির যে শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্ব এবং হিন্দু হিন্দু করে যে চিৎকার, এবং মোল্লাদের লুঙ্গি পরা শ্রেণীদের যে প্রভেদ, যেটা তিনি কাজে লাগানোর চেষ্টা করছিলেন, আমরা দেখলাম সেই জায়গাটা এসে অনেকটা সফট লাইন নিলেন শ্রমিক ভট্টাচার্য। এবার তিনি হয়তো কোনো জায়গায় অপমানিত হয়েছিলেন, দিলীপ ঘোষ সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য যদি ওনার মান অভিমান যদি ঘুচিয়ে দিয়ে ওনাদের দলে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেটা টোটালটাই ওনাদের ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই বিশেষ। তবে বলবো সবাইকে মর্যাদা দেওয়া উচিত, কারণ দিলীপ ঘোষের সময় বিজেপি ফ্লারিশ করেছিল বাংলায়, তখন তিনি সভাপতি ছিলেন। খালি চোখে যা দেখা যায় সেটা আসলে সত্যি নয়। আপনারা যেটা দেখছেন খালি চোখে, সেটা কিন্তু একান্তই আপনাদের উপরে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যারা কাটাছেড়া করি তারা অনেক কিছু দেখতে পাই তথ্যের ভিত্তিতে, সূত্রের ভিত্তিতে এবং বিভিন্ন পার্সপেক্টিভে। ভেবে দেখুন, যেদিন দিলীপ ঘোষ প্রথম শ্রমিক বাবু সভাপতি হবার পর বিজেপির পার্টি অফিসে সল্টলেকে গেল, তারপরেই দিল্লিতে গিয়ে আবার কিন্তু দিলীপ বাবু গর্জে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোন রকম ভাবে দোষী নয়, বা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দোষ, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। ঠিক শ্রমিক বাবুর সঙ্গে দেখা করে তার পরের দিনই দিল্লিতে গিয়ে কিন্তু দিলীপ ঘোষ এটা বলল। তার আগে কি বলেছে আপনি জানেন, ইন্টারভিউতে বিভিন্ন চ্যানেলে, এবং 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাওয়া নিয়েও তিনি জল্পনা করেছেন তৈরি। অর্থাৎ তিনি বার্গেনিং করছেন, তিনি বার্গেনিং করে তার পজিশনটা বিজেপিতে কোথায় আছে সেটা বুঝতে চাইছে। আর বিজেপিও এই ভোটের মরশুমে, ভোটের মুখে তাকে ললিপপ দিয়ে রেখেছে যে তুমি আছো সর্বত্র, তুমি আছো, তুমি ছাড়া বিজেপি মণিহারা ফণি। ভোটের পরেই দেখবেন এই দিলীপ ঘোষকে আবার কোণঠাসা করবে। দিলীপ ঘোষও সেটা জানে, সেই জন্য দিলীপ ঘোষও দু নৌকায় পা দিয়ে চলছে যে যদি বিজেপিতে আমার সবকিছু প্রাপ্য আমি না পাই, তৃণমূলে আমি আসতে পারি। রাস্তা খোলা রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রেখেছি। আর বিজেপিও চাইছে 2026-এর আগে মুখটা না পোড়াতে, ড্যামেজ কন্ট্রোল করতে, তেল দিয়ে বিজেপিতে দিলীপ ঘোষকে ধরে রাখার। কিন্তু বিজেপিতে দিলীপ ঘোষ এখন ব্রাত্য। আলিবাবু, না, এরকম বিষয় নয়। দিলীপ ঘোষ আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট। দিলীপ ঘোষ আমাদের এমপি ছিলেন, রাজ্য সভাপতি ছিলেন, এমএলএ ছিলেন। এখন আমাদের সাধারণ যেরকম আমরা কার্যকর্তা, আমরা যেরকম আছি একই রকম দিলীপ ঘোষের অবস্থান আছে। আমাদের পার্টিতে এইরকমই হয়, আমাদের পার্টিতে এইরকমই হয়। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সেই 1996 সাল থেকে দল তৈরি করার পর, 98 সালে দল তৈরি করার পর থেকে আজ পর্যন্ত উনি সভাপতি, এরকম নয়। আমাদের দলে গণতন্ত্র রয়েছে, সেই কারণে আমাদের দলে এই নিয়মটা আমরা মানি। স্বাভাবিক কারণে দিলীপ ঘোষ যে উনি যে তাকে অপান্তও করা হয়েছে, এরকম বিষয় নয়, এরকম বিষয় নয়। দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন, সেটা তো আমি বললাম বারবার। এবং আরেকটা যেটা বিষয় বলছি, দিলীপ ঘোষ নিশ্চয়ই 18 তারিখে প্রধানমন্ত্রীর বিশেষ মেসেজ নিশ্চিত পাবেন, এবং আমরা তাকে সেখানেও দেখব। ইন্দ্রজিৎ বাবু, আলীবাবু বললেন তো যে দিলীপ ঘোষের কথায় আসে। আলীবাবু বলছেন যে আমাদের দলে 98 সাল, যাই হোক আমি ওইভাবে বলি না, 98 সাল, ওটা ওইভাবে উনি হয়তো বলেন, তো বলতে পারেন। তা ওনাদের একটা কথা বলে রাখি, যে একটা কথা বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে দলটি তৈরি করেছেন। তাই এই দলটির সঙ্গে আপনাদের দলের তুলনা করে মানে হয় না। আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোন আসনে বসিয়েছেন বলুন? তাকে সামনে রেখেছেন। আগে কোনোদিন মানুষকে বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘটনা প্রবাহ কোনোদিন তুলে ধরেছে? এই কদিন আগে আপনারা এই পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আঙিনায় আপনারা ঢুকেছেন। তার আগে তো কোনোদিন ঢুকতে দেখিনি। তার আগে তো বাঙালি বিদ্বেষী দল হিসেবে এবং আগামী দিনেও বাঙালি বিদ্বেষী দল হিসেবে
চিহ্নিতকরণ হয়ে গেছেন আপনারা, এবং এই চিহ্নিত হয়েই থাকবেন। এবং আস্তে আস্তে আপনাদের গ্রাফ একদম সর্বনিম্ন স্তরে, যেমন আগে ছিল অনেকটা সাবলুডোর খেলা দেখেছেন তো, যে একদম উঠলাম, যখন ফেললাম একটা ছক্কা, উঠে গেলাম একদম উপরে, তারপরে হঠাৎ করে আবার নেমে গেলাম। তার মানে আপনাদের পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে, গ্রাফ ক্রমশ নিচের দিকে নামবে। আর কিছুদিন অপেক্ষা, তারপরে আর নিশ্চিহ্ন, পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন। এবং আর একটা জিনিস, আপনারা যে খেলায় তাহলে মেতেছেন, কে আসবে? যে কে আসবে? তৃণমূলের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষায়। আচ্ছা, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, শুধু সময়ের অপেক্ষা। কারণ নির্বাচন ভরসায়? হবে, কিসের মানুষ ভরসায়? তৈরি, কিসের তৃণমূলকে ভরসায়? ভোট দিতে মানুষ তৈরি। কিসের কিসের ভরসায়? ভরসায়? মানুষের মানুষের লড়াই, মানুষের চিন্তা, মানুষের মানবিক রূপকে আমরা পাথেয় করে এগিয়েছি, এবং মানুষ আমাদের পাশে আছে। তার প্রমাণ আপনারা 10টা উপনির্বাচনে দেখলেন, মানে 11তমটাও দেখলেন। মানুষ এবং পাশে আগামী রয়েছে, দিনে সুস্মিতা দি। 2026-এর নির্বাচন নিয়ে সুস্মিতা দি, যারা মানুষ পাশে লাফাচ্ছেন, রয়েছে তৃণমূল কংগ্রেসের। তাহলে আপনাদের লড়াই কি আছেন দরকার? তো, তার গ্রাফ তো আমরা আপনারা দেখাচ্ছি। আমি বুঝতে পেরেছি সুস্মিতা দি, তাহলে আপনারা কেন লড়াই করছেন? বিজেপি ছেড়ে দিলাম, আমি বলছি কংগ্রেস সিপিআইএম কেন লড়াই করছে? তৃণমূল কংগ্রেস তো একাই মানুষের পাথেয় হয়ে কাজ করছে, কেন করছেন লড়াই? না, তার প্রমাণ তো সুস্মিতা, মানুষ জনার্দন দুহাত তুলে আশীর্বাদ করে। আমি উত্তরটা নেব সুস্মিতা দি, আমি আসছি আলিবাবু আপনার কাছে। যেটা থামে তাহলে আমি আর কি বলবো। নিশ্চয়ই আপনি বলুন। প্রথম কথা আমি বলবো, ইন্দ্রজিৎ দা যে কথাটা বললো, এটা কিন্তু মানে আমি একদম সমর্থন করছি না। আবার ঠিক অন্য দিক সাইডটা যদি আলোচনা করি, তাহলে সেই দিকটা আমি সমর্থন করছি। তার কারণ হচ্ছে বিজেপি তৃণমূল যেভাবে কংগ্রেস আসবে, বাঙালি বিরোধী এটাই। হয়ে, না, একদম না, আমি বলছি বিজেপির কথা। বিজেপি যেভাবে বাঙালি বিরোধী হয়ে উঠেছে, এবং বিজেপি যে স্ট্যান্ড পয়েন্ট, যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিন্তু বাংলার বুকে কাজ করবে না। কি কারণ strategy? বাংলার মানুষ ভেদাভেদ সৃষ্টি করা, সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করা, এই তৃণমূল একটাই ভোটাররা তো strategy। বহুত্ববাদের কথা বলছেন। বহুত্ববাদের কথা বলছে, এখন তো হঠাৎ করে বহুত্ববাদের কথা বলছে। এবং হঠাৎ করে আজকে যে আমি প্রথমেই আপনাকে বললাম শুভেন্দু অধিকারীর কথা এবং শ্রমিক ভট্টাচার্যের কথা, দুটোর মধ্যে কোনো মিল নেই। কিন্তু হোয়ারাস কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী এবং অমিত শাহের মিটিং এ কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য শুভেন্দু অধিকারী পেয়েছে। কিন্তু এইবার সেই জায়গাটা থেকে আমি যদি আলোচনা করতে যাই, সেই জায়গায় একটা কথা ভেবে রাখুন, যে আজকে আলী সাহেব যেটা বললো, ওনাদের কাছে ফার্স্ট নেশন, সেকেন্ড হচ্ছে পার্টি, আর থার্ড হচ্ছে সেলফ। আমি বলবো ঠিক ইনভার্সলি প্রপোর্শনাল। ফার্স্ট সেলফ, তারপরে পার্টি, দল? তারপরে নেশন, আচ্ছা, তারপরে নেশন। কারণ বিজেপির মুখে এই কথা মানায় না। বিজেপি সারা ভারতবর্ষে যেভাবে বাংলা বিরোধী একটা পরিস্থিতি তৈরি করেছে, যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে, এটার জন্য তো তৃণমূল কংগ্রেসও দায়ী। এটার জন্য তো না, তৃণমূল কংগ্রেসও দায়ী সুস্মিতা দি। না, একটা জিনিস আমাকে বলতে দিন। এবার সেই জায়গাটা দাঁড়িয়ে বাংলার বুকে কিন্তু তৃণমূল বিজেপি কিন্তু পেনিট্রেট করতে পারবে না। তার কারণ হচ্ছে এবার লড়াইটা হবে হচ্ছে তৃণমূলের সাথে সিপিএম এবং কংগ্রেস। তার কারণটা হচ্ছে বিজেপি ISF? না, আইএসএফ এর কি ইয়ে নেবে? নওশাদ সিদ্দিকীকে এখন তৃণমূলের মিটিংও দেখা যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, এবং নওশাদ সিদ্দিকীর ওই প্রথমেই আমরা জানি যে ওই ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট দেওয়া নিয়ে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদের কাছে সব খবর আছে। আমাদের কাছে খবর নেই তা না, আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপি যেই 77টা সিট পেয়েছিল এবং কমতে কমতে আজকে 70টা 69টা যাতেই এসে দাঁড়িয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি আরো তলার দিকে যাবে, মানে নেগেটিভ দিকে যাবে। বিজেপি কিন্তু কোনো সময় মানে তাহলে ইনক্রিজ এদিকে করতে শ্রমিক পারবে না। ভট্টাচার্য বলছে যে পরিত্রাণ চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ এবার পরপারে পাঠিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে। একটা জিনিস মনে রাখবেন, বাংলার মানুষ কাকে বাঁচবে সেটা বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের মতদান প্রদান করবে। কিন্তু ভোটটা হয়? একটা জিনিস, ভোটটা তো সঠিকভাবে হয় না সবসময়, না ভোট হয় না। আমি বলছি কেন্দ্রীয় বাহিনী আসে, তাদেরকে স্কুল বাড়িতে মদ মাংস দিয়ে বসিয়ে দেওয়া হয়, খুব ভালো বাজেভাবে বলতে কথা। একদম একদম আমি আপনাকে জায়গায় জায়গায় এনে এনে দেখিয়ে দিতে পারি।
হ্যাঁ, এইবার তারা সুতরাং ইন্দ্রজিৎবাবু থেকে কেন্দ্রীয় উত্তর বাহিনী কিন্তু অবশ্যই নেব। এবং কেন্দ্রীয় বাহিনীকে স্কুল বাড়িগুলোতে সমস্ত রেখে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীগুলো তারা স্পটেও যায় না, তারা রুট মার্চও করে না, ওই দেখানো রুট মার্চ একটা মেন রুটে আমি বুঝে গেছি সুস্মিতাদি যে লাইনে যেতে চাইছে সেটা হচ্ছে অনেকটাই গট অফ কেস এবং ওই সেটিং তত্ত্ব, সেই ঘুরে ফিরে সেটিং একদম একদম একদম। তার কারণই হচ্ছে বাংলার মানুষের কাছে এখন পরিষ্কার। আগে বলতো বাম কংগ্রেস বলে যে সেটিং, সেটিং বাম কংগ্রেস বলছে ছিল না, বলছেন, setting ছিল বলছেন। সাধারণ জনগণ বলছে, আচ্ছা, সেটিং আচ্ছা। এখন অভয়ার মা বাবা বলছে, ইন্দ্রজিৎবাবু, setting এখন ইন্দ্রজিৎবাবু। পশ্চিমবঙ্গের মানুষ বলছে। দেখি দিদিকে setting টা একটা কতটা জিনিস রয়েছে, বলি ইন্দ্রজিৎবাবু। দিদিভাই 2016 সালে তাহলে আপনারা অতগুলো সিট কেন পিক করে পেলেন? এবং আপনারা একটা হাওয়া তুলেছিলেন যে কংগ্রেস আর বাম আপনারা জোট হয়ে ক্ষমতায় আসবেন এবং অনেকগুলো সিটও পেয়েছিলেন 2016 সালে। তাহলে কি করে, যদি ভোট না হয় তাহলে কি করে পেলেন? তাহলে 2019 সালে ভারতীয় জনতা পার্টি 18টা সিট কি করে পেলো? তাহলে যদি মানুষ ভোট দিতে না পারতো তাহলে 18টা সিট বেশ, আমি উত্তরটা নিতে হবে। সুস্মিতাদি বলুন। লোকসভা নির্বাচনে এইবার ইন্দ্রজিৎ দাকে বলি। ইন্দ্রজিৎ দা সব জায়গায় তো সমানভাবে হয় না। আজকে কিন্তু আমি এইটাও তার সাথে স্বীকার করি, বারংবার বলি যে সমস্ত ফলস ভোটে কিন্তু যেটা যায় না তৃণমূল যে পরিমাণে মার্জিনে ভোট নিয়ে কিংবা অ্যান্টি ইনকামবেন্সিটাও একটা ফ্যাক্টর করে। যে কটা আসন নিয়ে জিতছে, এবার 2016 ফ্যাক্টর আর আজকের দিনের ফ্যাক্টর দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। 2016তে কিন্তু আপনারা এতটা মানে নিমজ্জিত ছিলেন না দুর্নীতিতে, সন্ত্রাসে, এবং আজকে এতগুলো মানুষ আপনারা স্বীকার করছেন তৃণমূল কংগ্রেস আগে দুর্নীতি করতেন না? না, দুর্নীতি করতেন কিন্তু এইভাবে সর্বহারা সুস্মিতাদি একবার বলছেন যে 2016 সালে এতটা করতেন না, আবার বলছেন যে দুর্নীতি করতেন, কোনটা মানবো? আমার কথা হচ্ছে 2016 সালে এতটা করতেন না, না আমি বলেছি 2016 সালে যে আজকে বাংলার বুকে যে পরিস্থিতি ছিল, বিজেপির এতটা উত্থান ছিল না। বিজেপির উত্থানটা তারা করে দিয়েছে বাম এবং কংগ্রেসকে আটকানোর জন্য, বাম এবং কংগ্রেসকে আটকানোর জন্য। এবং আজকে বিজেপির যে উত্থানটা হওয়ার পরে এবং তার সেদিক থেকে বলতে গেলে তো কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অনেকটাই উত্থান করেছে, সিপিআইএমও অনেকটা উত্থান করেছে। আজকে তাদের হাল বা হাকিকাত যা যা চলছে সেটার জন্য আপনারা কেন তাহলে দায়ী করেন তাদেরকে? শুনুন, আপনি যদি আমাকে বলেন না, আমি এখানে আপনাকে একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত টাইম টিভি বাংলা প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠান। সুস্মিতাদির কাছে ব্যাক আমি আপনাকে যদি আপনি বলেন না, আমি হাত জোর করে এই সমস্ত জনগণের সামনে ক্ষমা চাইতে পারি। ক্ষমা চাইব কিসের জন্য জানেন? যে 2009 এবং 11তে লোকের দরজায় দরজায় গিয়ে আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে ভোটটা দাও। আমরা তখন ভেবেছিলাম বাংলার বুকে নতুন সূর্য উঠবে। একদম পরিষ্কার বলছি, আমরা বলেছিলাম বাংলার বুকে নতুন সূর্য উঠবে, তৃণমূলকে ভোটটা দাও। এবং তো আমরা সেই সময় যদি তৃণমূলকে ব্যাকিং না করতাম তাহলে মমতা ব্যানার্জি 2001-এ ওই এভার নালে নেভার, ওই নেভারই থেকে যেত। এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আফসোস করছি, আমরা কেন বলেছিলাম। আমরা সেই জায়গায়, আমি তো বললাম আফসোস হচ্ছে, কংগ্রেসের আফসোস হচ্ছে। হাত জোড় করে ক্ষমা চাইছি। বলুন ইন্দ্রজিৎ বাবু প্লিজ। আচ্ছা, আফসোস করছেন, ভালো কথা। আপনারা তাহলে 77 সালের পরে ক্ষমতায় আসতে পারবেন। তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছে, এটা তো সত্যি। তৃণমূল কংগ্রেসকে ফেলে দিয়েছে তো, যখন দল তৈরি করলেন, দল তৈরি করার পরে ছুড়ে ফেলে দিয়েছেন তো আপনারা কংগ্রেসকে। কংগ্রেসকে আমরা ছুড়ে ফেলে দিইনি, ফেলে দিয়েছেন। 21শে জুলাই তো হাইজ্যাক করেছেন আপনারা, তো 21শে জুলাইটাকে হাইজ্যাক করেছেন। কংগ্রেসের একটা ছোট্ট দ্বিচারিতা বলি। আর তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতাটা বলবেন না? পারমাণবিক চুক্তিতে প্রকাশ কারাট সেখান থেকে উইথড্র করে নিল, উত্তর দিচ্ছি উইথড্র করে নিল। তারপরে সেই 2011 সালে সোনিয়া গান্ধী তত্ত্বাবধানে আমাদের পশ্চিমবঙ্গে ভোট এলো, বিধানসভা ভোট এলো এবং ভোটে মানুষ স্বাধীনতার দ্বিতীয় অবস্থান মানুষ জানিয়ে দিল, দ্বিতীয় অবস্থান স্বাধীনতা জানিয়ে। তাহলে আপনি বলুন, সেই কংগ্রেস যে 40 থেকে 42 হাজার মানুষ সিপিএম এর ভারমাত বাহিনীর দ্বারায় মানুষ আক্রান্ত না মৃত্যুবরণ করেছে, সেই কংগ্রেস বামের সঙ্গে জোট করলে এই ভাবতে পেরেছে? আমি একটা কথা শুধু বলি, আজকে তৃণমূল বলে, তৃণমূলের কি, তৃণমূল দলটার কোনো নিজস্ব নীতি আছে, আদর্শ আছে? একটাই এম ছিল যে সিপিএম কে সরাতে হবে।
অথচ সিপিএম এরই অমূল্য সম্পদরা আজকে তৃণমূলে বিরাজ করছে। ঋতুপ্রতা তাহলে বন্দ্যোপাধ্যায়ের তাদের কথা নীতিটা বলছেন। কি হ্যাঁ। বলবো? এবং শুধু তাই না, আজকে বিজন সেতু থেকে যখন তারা বলে রক্ত মাখা ভাত খাওয়ানো, আজকে বিজন সেতু, আজকে যা যা ঘটনাগুলো এতগুলো আপনাদের যারা শহীদ হয়েছিল আজ পর্যন্ত বামফ্রন্টের একটা সঙ্গে ফাইল লড়াই, খোলেনি, আপনারা তো তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ফাইল করলেন। খোলেনি। কেন এত ফাইল খোলেনি? মানুষ আপনাদের আমি উত্তর দিন। আপনাদের লড়াইয়ে আজকে সামিল কেন হয়ে সিপিএম এর এক একজন আজকে রেজিস্টার করলেন? আলিবাবু থেকে উত্তর নিতে হবে। আলিবাবু কি বলতে চাইছেন? সব তো কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসে সীমাবদ্ধ হয়ে গেছে, বিজেপি নিয়ে কেউ ভাবছে না। দিলীপ ঘোষ আজকে আমাদের প্রসঙ্গ ছিল। আলিবাবু তারা শুনুন, কেন আজকে আপনাদের দলে ভারতীয় বিরাজ জনতা করছে? পার্টিকে আপনারা নিয়ে আলোচনা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যে এইবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে, 26 এটা আপনার বাংলার আলোচনা মানুষ থাকবেই সিদ্ধান্ত না। নেবে। হ্যাঁ, 26 বিজেপি 26 আলোচনা থাকবেই না। হ্যাঁ সেই তো 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর কংগ্রেস পার্টির তো সম্পূর্ণরূপে নির্বাচন হয়ে গেছে এখনই, আর কংগ্রেসকে নিয়ে বলার কিছু নেই। আপনি আলিবাবু আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যে দেবেন। বিষয়টা বলতে চাই- বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছে এই মোমেন্টে? আমি কেন বলছি, আমি একটু হাইপোথেটিক্যাল অনুসারে কোশ্চেনটা করছি। কাকে মনে করছেন আপনারা প্রতিদ্বন্দ্বী? তৃণমূল কংগ্রেসকে? সত্যি বাংলাতে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসকে? কোনো ব্যাপারই নাই, বাংলাতে কংগ্রেসের কোনো ব্যাপারই নাই, সে কি? সিপিএম এর দক্ষিণ কোনো মালদা? ব্যাপার নাই। আমাদের দক্ষিণ মালদা মূল ভুলে যাচ্ছেন? প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস। বহরমপুর আমি ভুলে এই যাচ্ছেন? তৃণমূলের ব্যাপারে একটা কথা বলি রঞ্জন বাবু, তৃণমূলের রঞ্জন, আমার নাম ব্যাপারে একটা রঞ্জন। কথা বলি। হ্যাঁ। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ডরিনা কোচিং থেকে তিনি পদযাত্রা করবেন। কেন? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং 21 আমরাও জুলাই নামছি মিটিং কালকে। সফল করার জন্য। আমরাও নামছি সফল করার কালকে। জন্য। সবাই নামছে। তাহলে এখানে কি কালকে বলবেন? আমরাও স্লোগান নামছি। কি হবে জানেন তো? স্লোগান আসছি হবে নীলবাবু। আগামী 21 তারিখে মমতা ব্যানার্জির শহীদ আপনার ধর্মতলার শহীদ দিবসে দলে দলে যোগ দিন। কে বলছে? মমতা ব্যানার্জি বলছে। তাহলে একজন কে আসবে প্রধান বক্তা? মমতা বন্দ্যোপাধ্যায় আসবে প্রধান বক্তা। এটা ভাবা যায়? বিজেপির প্রতি এত ভয়, বিজেপি ভীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে, শয়নে স্বপনে সব জায়গায়। কিন্তু মমতা 21শে ব্যানার্জি জুলাইটা তো বিজেপি নিয়ে আমাদেরকে নয়। বিজেপি এটা তো আমি যদি খুব ভুল না করি 93 সালের 21শে জুলাইয়ের কথা বলা হচ্ছে। তাহলে বিজেপিকে ভয় পাবে 21শে কেন? জুলাই ছাড়ুন, এখন আর 21শে জুলাই নেই, ওটা কংগ্রেসের যুব প্রেসিডেন্ট কংগ্রেসে। ছিল। এখন আর 21শে জুলাই নেই। যারা ট্রেনে যাবে তারা কিন্তু বিনা পয়সায় যাবে। ওই শহীদ দিবসের সম্মান জানানোর জন্য উত্তরবঙ্গ থেকে যারা যাচ্ছে সবগুলো রেল বিনা দপ্তরটা পয়সায় কাটে। যাবে। আমি তো আবার শুনেছি ডিম ভাতও খাওয়া হয়। আমি যদি খুব ভুল না হয়, আমি এখানে সুকান্ত বাবুর কাছেই যাবো। সুকান্ত বাবু, আজ আমাদের প্রশ্নটা যেটা ছিল সেটা একবার আপনাকে শোনাই, তারপরে আপনার ওপেনিং রিমার্কটা একবার নেব, দেখাবো একবার প্রশ্নটা। দিলীপ চিন্তা নির্বাচনে কোন প্রভাব? রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, অধ্যাপক হিসেবে আপনি কি মনে করছেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না, আমার মনে হয় কি দিলীপ বাবুকে নিয়ে যতটা মিডিয়া হাউস ব্যস্ত, কিন্তু সাংগঠনিকভাবে দিলীপ বাবুর ছাড়াও আমি অনেক অনুষ্ঠানে এই কথাই বলি, তখন মোদি ঝড়, যাই হোক কেউ বিশ্বাস করুক না করুক, একটা মোদি ঝড় ছিল। অন্যান্য অনুঘটক গুলো কিন্তু অনেক বেশি স্থায়ী ছিল এবং বিজেপির তখন সেই ধরনের সাংগঠনিক কোন রকম ভাবে সংগঠনই ছিল না। সেই জায়গাগুলোতে বিজেপি কোনো এমনিই জিতে গেছে জনগণের ভোটে। কেন? ওই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। কিন্তু বিজেপির পালে হাওয়া আসার পরেও সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি বিজেপি। সাংগঠনিকভাবে বিজেপি শক্তিশালী হয়েছে দিলীপ ঘোষের জন্য। দিলীপ ঘোষ ছাড়া অনেকগুলো বিষয় ছিল সেখানে, কংগ্রেসের সেই ধরনের শক্তিশালী সংগঠন থাকলেও সেভাবে তাদের প্রভাব দেখাতে পারেনি। একদিকে ওইদিকে যদি বলা যায় বিজেপি সমস্যাটা কিন্তু বারে বারে এই জিনিসটা যে সংগঠনের এখন যেটা হয়েছে যে কে নেতৃত্ব দেবে। দিলীপ ঘোষ আসার পর একটা নতুন ভাবে ভাবা হয়েছিল যে হ্যাঁ, রাহুল বাবুর বাইরে শ্রমিক বাবুর বাইরে যদি কাউকে ভাবা যায় দিলীপ বাবু, এবং দিলীপ বাবু চেষ্টা তো করেছিলেন। এবং দিলীপ বাবুর কিন্তু এটাও মানতে হবে প্রচুর ফলোয়ার্স তৈরি হয়েছে, সেটা ওই মর্নিং ওয়ার্কে গিয়ে হয়েছে না সাংগঠনিক কাজে গিয়ে হয়েছে, সেটা যাই হোক। সুকান্ত বাবু, এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের দিকে যদি আপনি আলোকপাত করছেন তাহলে তো এবার আরো বেশি পরিমাণে এটা হওয়ার কথা। তার কারণ শ্রমিক ভট্টাচার্য বারংবার এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এবং নেগেটিভ ভোটের দিকে বারংবার আলোকপাত করছেন, বলছেন এটাই হচ্ছে সেই সময় যে সময় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ মানুষ খুঁজছে এবং বিজেপি সেই অল্টারনেটিভ। না দেখো, আমি এখনো যদি আমাকে প্রশ্ন করলে আমি তোমাকে বলবো এখনই কিন্তু সময় আসেনি। মানে কে রাজার কাপড় যে নেই সেটা বলতে সবাই চাইছে, কিন্তু বলার ভাষাটা রাজার কাছে পৌঁছে যাচ্ছে না। এবার আরজিকর থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি বিরোধীরা রয়েছে, মাঠে ঘাটে রয়েছে, কিন্তু বিরোধী হবার জন্য রয়েছে,
জেতার জন্য কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না যে সেই রকম। তবে এটাও ঘটনা 2008-এ আমরা যখন দেখেছিলাম মানে বামপন্থী মানে শক্তির আস্তে আস্তে ক্ষয় হচ্ছিল, সেই রকম ক্ষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে গ্রাফটা খুব বেশি উঠছে না বিজেপি। তো সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে এতগুলো দুর্নীতির পরেও লক্ষ্মীর ভান্ডার যদি মহার্ঘ হয়ে দাঁড়ায়, কারণ মানুষের একটা মানে কিন্তু সেক্ষেত্রে তো আপনারাই একসময় বলেছিলেন যে সেখানে সিপিআইএম ভোটটা অনেক বেশি ফ্যাক্টর হয়েছিল, এবারও তো একই রকম ফ্যাক্টর হতে পারে। দেখো আবারও বলছি, সিপিএম ফ্যাক্টর হবে, কংগ্রেস কতটা ফ্যাক্টর হবে তার জমিতে সেটা সময় বলবে, কিন্তু আমি আবারও বলছি বিজেপিকে নিয়ে যেহেতু আলোচনা, বিজেপি কতটা, তুমি বলছো বিজেপি জিততে পারবে কিনা, পরিষ্কার কথা বিজেপি কিন্তু এখন যে অবস্থা আছে, আলীবাবু হয়তো স্বীকার করবেন কি করবেন না জানি না, সাংগঠনিক ভাবে যেভাবে রয়েছে ডিজিটাল সদস্যতে বিজেপি দারুণ জায়গায় রয়েছে বলতেই পারেন, ডিজিটালে প্রচুর সদস্য, কিন্তু মাঠে ঘাটে কজন সদস্য কাজ করছে আদৌ তৃণমূলের মতো জায়গায়? জয়দেব বাবু একদিন বলছিলেন ভালো কথা, যে তৃণমূলের মতো জায়গায় গিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমরা এগুলো দিতে পারি, কিছু তো দেখাতে হবে, শুধুমাত্র শ্রমিক বাবুকে আনলে হবে না। এবার শ্রমিক বাবু মানে এটা একটা বিষয় যে শ্রমিক বাবু আদৌ শেষ হাসি হাসবেন না তিনি একটা ট্রাজিক হিরো হবেন, এইটা আমার ভয় আছে, কারণ এত বড় ভালো বক্তা তিনি ট্রাজিক হিরো হয়ে যাওয়ার সম্ভাবনা এই কারণে রয়েছে, কারণ শুভেন্দু বাবু এক লাইনে কথা বলছেন, আর এক লাইনে কথা বলছেন শ্রমিক বাবু বহুত্ববাদ একদিকে হিন্দুত্ববাদ। এবার প্রবলেমটা হচ্ছে সবকিছুকে মেশাতে গিয়ে এতটুকু সময়টা যেহেতু অল্প রয়েছে, আলীবাবুরা নিশ্চিত শ্রমিক বাবু আসছেন, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ওনাদের, ওনারা বুঝবেন ভাইবসটা কি রয়েছে, কিন্তু এই ভাইবসটা দিলীপ বাবু আসার সময় হয়েছে। সুতরাং এই মানে রাজ্য সভাপতি পরিবর্তন হলে তুমি যদি অঞ্জন বলো যে বিজেপি ক্ষমতায় আসবে, তাহলে আকাশ কুসুম কল্পনা হয়ে যাবে। আলিবাবু আকাশ কুসুম কল্পনা করছেন কিনা আমি অবশ্যই জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে জয়দেব বাবুর কাছ থেকে একটা রিয়াকশন নেবো। তাহলে যত মত তত পথ হয়ে যাবে না তো অনেকটা সেই বহুত্ববাদ আর হিন্দুত্ববাদের মধ্যে? কোনো একটা চ্যানেলে যখন 2024-এর ভোট হচ্ছে লোকসভা, তখন অগ্নিমিত্রা পলের এক ঘনিষ্ঠা আমার সঙ্গে প্যানেলে এসেছিল, আমি তখন বলেছিলাম মেদিনীপুরে দিলীপ ঘোষই অগ্নিমিত্রা পলকে হারাবে। তো সেই নিয়ে কোর্ট কাছারি এবং ওই ওনার ঘনিষ্ঠ যে ছিলেন অগ্নিমিত্রা পলের, তিনি আমাকে অনেক কিছু ওপেন চ্যালেঞ্জ করেছিলেন। রেজাল্ট বেরোবার পর থেকে উনি প্যানেল করা বন্ধ করে দিয়েছেন। চ্যালেঞ্জটা এটাই ছিল যে আর তারপর থেকে প্যানেলে আসবেন না? হ্যাঁ, মোটামুটি সেই রকমই, যে উনি বলেছিলেন অগ্নিমিত্রা পলকে কেউ হারাতে পারবে না পশ্চিম মেদিনীপুরে। আমি বলেছিলাম দিলীপ ঘোষই হারাবার জন্য যথেষ্ট আছে, দিলীপ ঘোষই হারাবে, কাউকে লাগবে না, তৃণমূল কংগ্রেসকে লাগবে না, এবং সেটা ঘটে। এখনো আমি আপনাদের বলছি বিজেপি কে জেতাতে পারে একমাত্র অমিত শাহ। অমিত শাহের মতন সত্যি স্ট্র্যাটেজিস্ট। 3 মাস ভাড়া নেবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতেই আমি বলছি অমিত শাহ পারে না হেন কাজ নেই। দিল্লিতে যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুরে রেখে ভোট জিতিয়ে নিল হাইজ্যাক করে, উত্তরপ্রদেশ বা হেমন্ত সোরেনকেও, সেটা তো অনেক আগে, কিন্তু রিসেন্ট হেমন্ত সোরেনকেও পুরে রেখেছিল কিন্তু পারেনি। কিন্তু ওমর আব্দুল্লাহকে কালকে যেভাবে জম্মু কাশ্মীরে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রিটমেন্ট হচ্ছে, সে জায়গায় এত বড় আশাবাদী হওয়া উচিত নয় যে বাংলায় যদি এটা সত্যি হয়, মানে যদি এটা ওই উড়ো খবর না হয় যে ঘর ভাড়া নিয়ে বা ফ্ল্যাট নিয়ে আমরা কিন্তু জানতে পারছি অমিত শাহ আসছে, যদি খুব ভুল না আসছেন মানে থাকছেন কিনা 3 মাস যদি উনি ঘাঁটি গেড়ে আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি তিনি থাকবেন, তাহলে পাল্টি খাওয়াবে। কারণ হচ্ছে উনি এটা ইগোর লড়াই নিয়ে নিয়েছেন, উনি এটাকে পার্সোনাল নিয়ে নিয়েছেন। তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশে যখন উনি ঘাঁটি গেড়েছিলেন তখন কিন্তু উনি উত্তরপ্রদেশের পাল্টি খাইয়েছিলেন। অমিত শাহ যদি বাংলায় এসে মাটি কামড়ে 3 মাস পড়ে থাকে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালের ভাঁজ সুকান্ত বাবু বাড়ছে, এবং সেটা আমরা বুঝতে পারছি বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে। তৃণমূলও কিন্তু কোথাও সিঁদুরে মেঘ দেখছে। যতটা কনফিডেন্ট ইন্দ্রজিৎ বাবু বা বাকিরা দেখাচ্ছেন, ততটা কিন্তু কনফিডেন্সে তৃণমূল নেই। কারণটা কিন্তু শের হতা হ্যায়। শোনো, অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক স্ট্রেচারে আনা উচিত না। মমতা বন্দ্যোপাধ্যায় যত খারাপই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী একটাও পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষেও, মানে আমি বলছি যে নেতৃত্বের অভাবটা লক্ষ্য করা যাচ্ছে। রাহুল গান্ধীর পর সেরকম কোনো নেতৃত্ব আমরা লক্ষ্য করছি না।
সুতরাং তুমি সেই জায়গায় যদি তুমি বলো যে অমিত শাহ এসে পশ্চিমবঙ্গের রাজনীতিটা আলাদা, উত্তরপ্রদেশের রাজনীতি আলাদা, এই 3 মাস উনি থাকলেও প্রশান্ত কিশোর হয়ে যাবেন না। আর আরেকটা কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর মতো এই মুহূর্তে উনি এলেই সব চেঞ্জ হয়ে যাবে এটা না। তবে হ্যাঁ, ভোট বাড়তে পারে, কারণ সেটা ঘটনা ঠিকই বলছেন উনি, কারণ মানে উনি একটা চাণক্য, তো সেই চাণক্য হিসেবে তিনি আসতেই পারেন, কিন্তু বঙ্গের যে রাজনীতি তার সঙ্গে উত্তরপ্রদেশের রাজনীতি বিস্তর ফারাক রয়েছে। আলিবাবু, দেখুন, অমিত শাহজি আসবেন, সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, উনি আমাদের সর্বভারতীয় নেতা বটে। স্বাভাবিক কারণে ইলেকশন হবে, ইলেকশন উপলক্ষে তিনি আসবেন, ইলেকশনে প্রচার করবেন, দলের পাশে দাঁড়াবেন, দলকে ক্ষমতায় আনবেন। না আপনি শুধু একটা জল্পনা একটু ক্লিয়ার করে দেবেন আলিবাবু, একটা জল্পনা শুধু ক্লিয়ার করে দেবেন আলিবাবু। অমিতবাবু কি ভাড়া থাকবেন? অমিতবাবু কি ভাড়া থাকবেন? এটা একটু কনফার্ম করে দিন না, একটাই একটু পার্টি, কনফার্ম করে দিন না প্লিজ আলিবাবু। আলিবাবু একটু কনফার্ম করে দিন না প্লিজ। অমিতজি আসবেন, অমিতজি থাকবেন, অমিতজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভাড়া থাকছেন, অমিতজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভাড়া থাকবেন অমিত শাহ এখানে থাকবেন। শুনুন না আলিবাবু, অমিত শাহ ভাড়া থাকবেন। তবে জয়দেব বাবুকে আমি ধন্যবাদ আলিবাবু জানাচ্ছি এই প্লিজ, কারণে, অমিত শাহ ভাড়া থাকবেন। বাংলার ত্রাস, পরিষ্কার কথা, অমিত শাহ আসলে বিজেপির ভোট বাড়বে, এটা জয়দেব বাবুরা স্বীকার করেছেন, বুদ্ধিজীবী মহল স্বীকার করেছেন। কোনো কারণে আলিবাবুর কথা ব্রেক করেছে। আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছেই যাবো। ইন্দ্রজিৎ বাবু হাত তুলছিলেন, বলুন। দেখুন, ভারতীয় সংবিধানের মূল আদর্শ ও মূল্যবোধ আজকে সংকটের মুখে। তার কারণ কোনটা? ওই আরজি করে ঘটনা, কসবা ল কলেজ, তারপর 25,752 জনের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে? সবকা সাথ সবকা বিকাশ যা দেশে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই সবকা সাথ সবকা বিকাশে কি হলো? 15ই আগস্টে 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো, এবার তারা ভোটটা দেবে নিশ্চয়ই। 15ই আগস্টে জনধন যোজনা চালু করলো এবং সেটি ইমপ্লিমেন্ট হলো 28শে আগস্ট, এবং সঙ্গে সঙ্গে 1.5 কোটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় সরকারি ব্যাংকে খোলা হলো, এবং তারপরে সেটি গেল 36,58,00,000 এখনো পর্যন্ত। তাতে কি মানুষের অর্থনৈতিক বিভেদ মুছেছে? মুছেনি। সবকা সাথ সবকা বিকাশ। আমি যদি একই প্রশ্ন আপনাকে করি, যে আজ লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে, আমি আসছি, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে কিংবা যে কোনো রকম প্রকল্প দিতে গিয়ে আপনারা যে টাকাটা ব্যয় করছেন, সেই টাকা অনুসারে রাজ্য সরকারের ওপর এখন ঠিক কত টাকা ঋণ রয়েছে একটু বলবেন? আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কত টাকা করে ঋণ রয়েছে একটু বলতে পারবেন? অবশ্যই পারবো। প্রত্যেক এরম ভাবে কখনো ঋণ ভাবে একটা রাজ্য সরকার ভারতবর্ষের অধীনে অঙ্গরাজ্য, না বলুন, কিন্তু প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা সমীকরণ থাকে, আপনি খুব ভালো করে সেটা জানেন। হ্যাঁ, ভারতবর্ষ, আমি কোনো কিছু লুকোনোর এখানে বিষয় নেই, কারণ এই জিনিসটা লুকোনোর কিছু নেই। মানুষের কাজে যদি ঋণ হয় সরকারের, এবং সরকারি ঋণ জেনে রাখুন কারুর মাথার উপর চাপে না, এগুলো একটু ভ্রান্ত ধারণা, এগুলো বিদ্বেষমূলক কথাবার্তা। বিদ্বেষমূলক কথাবার্তা নয় ইন্দ্রজিৎ বাবু। জিনিস বলে শুনে নিন, আপনি মাঝখানে কাটলে কথাটা বোঝা যাবে না। বলুন। আজকে ইস্টার্ন জোনাল মিটিং এ এই কদিন আগে, দুদিন আগে মিটিং হলো, আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাইরেক্ট বলে যে আপনারা তো ব্যাকওয়ার্ড ক্লাসের ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছেন, এবং ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে আপনারা এত কিছু বিজ্ঞাপন করছেন, কাজ করছেন, তাহলে পশ্চিমবঙ্গে যে পাহাড় প্রমাণ যে আমাদের টাকা বাকি, সেই বঞ্চনার প্রতিবাদ তিনি করেন, এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তারা এত কথা বলে ডেভেলপমেন্টের কথা, সেইখানে 2330 কোটি টাকা এখনো দীর্ঘদিন ধরে দিচ্ছে না। তাহলে একটা সরকারকে চালাতে গেলে জিএসটি বাবদ টাকা, আমি একটা ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট ফান্ডের কথা বললাম, এরাম পশ্চিমবঙ্গের 161টি ফান্ড আছে, সেখানে দেখুন লাস্ট 4 বছরে কোনো রকম কোনো এক পয়সা দেয়া হয়নি। আমরা অনেকে জিএসটি নিয়ে বলছে, অনেকে আমাদের আবাস যোজনা নিয়ে বলছে, 100 দিনের কাজ, এরকম এতগুলো ছোট ফান্ড, ছোট থেকে বড় মাঝারি ফান্ড থাকে, সেগুলো নিয়ে কিন্তু কেন্দ্র সরকার বরাবর পশ্চিমবঙ্গের সঙ্গে এই বঞ্চনায় পড়ে যাচ্ছে। তার সঙ্গে আরেকটা জিনিস বলি, আমি আছি, কুণাল ঘোষ ঠিক এই দিলীপ ঘোষ প্রসঙ্গে কিংবা বঙ্গ বিজেপির ক্ষেত্রে কি মন্তব্য করেছে সেটা একবার শোনাই। দেখুন, দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন, কারণ ওনাকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি, তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির। এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে
সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। ওটা আমাদের দল নয়, আমরা ওদের দলে কে কাকে কে কোথায় কোন সভায় যাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের বেশ মজা লাগছে এই যে দিলীপ ঘোষকে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা কোন ঠাসা করছিলেন। আবার শ্রমিকবাবু এখন সভাপতি হতে দিলীপ ঘোষ, শ্রমিকবাবু এবং পুরনো বিজেপি তারা বলছেন আমরা এখন সব জায়গায় থাকবো। দল বদল করে আসা বা নব্য তৎকাল দল বদলু যারা দল হাইজ্যাক করছিল তাদের আবার বদলা নিতে নেমেছেন। এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না, আমি আবার ফিরে এলাম, আবার সে এসেছে ফিরিয়া। এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে। এই গোটা কমেডি শোটার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। মানুষ তৃণমূলের দিকে থাকবেন এবং বিজেপিকে। একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগছে, আপনারা নিশ্চয়ই শুনলেন, আমি আসছি জয়দেববাবু আপনার কাছে। তা হলো কুণাল ঘোষের একটি মন্তব্য এবং দিলীপ ঘোষ কতটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে রাজনীতির ক্ষেত্রে, অন্তত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, সেটা ছত্রে ছত্রে কুণাল ঘোষের প্রসঙ্গ থেকে উঠে আসছে। কেন বলছি, একদিকে দিলীপ ঘোষ তিনি যেমন বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, ওই যেমনটা দিয়ে শুরু করেছিলাম পুরনো চাল ভাতে বাড়ে, উল্টো দিকে কুণাল ঘোষ এখনও যেন হাতছানি দিয়ে বলছে দিলীপ বাবু যদি আপনি আসতে চান আমার দুয়ারে আসুন, 21শে জুলাই সঠিক জায়গা চলে আসুন। আমি ঠিক এখান থেকে জয়দেববাবুর কাছেই যাবো। জয়দেববাবু বলুন। এই কথাটুকুই বলার ছিল, আপনি বলে দিয়েছেন, আর বলার দরকার নেই যে বার্গেনিং এর সূত্রে দিলীপ ঘোষ কিন্তু বারবার প্রমাণ করছে যে বিজেপি যদি নল দেখায় তাহলে কিন্তু ভয় পাওয়ার পাত্র দিলীপ ঘোষ নয়, উল্টে বিড়ম্বনায় ফেলবে বিজেপিকে। সেটা বিজেপিও হাড়ে হাড়ে বুঝেছে এবং তৃণমূলের সমস্ত মানুষ যেভাবে দিলীপ ঘোষের প্রতি নরম সুরে কথা বলছেন, মানে আপনি যেটা বললেন দিলীপ ঘোষ আসিলেই আসিতে পারে 21শে জুলাই নয়তো বা অন্য কোনো দিন, 21শে জুলাইয়ের পরেও কিন্তু দিলীপ ঘোষের জন্য মঞ্চ খোলা থাকবে। কিন্তু বিজেপি যদি না দিলীপ ঘোষকে রুখতে পারে তাহলে 2026-এর বলটা কিন্তু আগেই ফসকে যাবে। কারণ আমি আবারও আজকে বলছি, সংগঠনের এমন কিছু নাট বল্টু দিলীপ বাবুর হাতে রয়েছে যে নাট বল্টুটা ঢিলে করলে তখন অমিত শাহ, নরেন্দ্র মোদী দুজন এসেও বাংলায় 6 মাস তো থাকবে না, যদিও থাকে তাও ভোট জেতাতে পারবে না। কিন্তু যদি দিলীপ ঘোষকে 3 মাসে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর জবরদস্তি করে ইডি সিবিআই দেখিয়ে জেলে পুরতে পারে, দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দোষ, তাকে উপেক্ষা করেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট অপারেশন লোটাসও তো হতে পারে। আমি সুস্মিতাদির কাছে যাব। সুস্মিতাদি প্লিজ। অপারেশন লোটাস দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খাটবে না, এটা আপনারা খুবই বাচ্চা যুক্তি দেখান। ঠিক, সুস্মিতাদি বলুন। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন্দ্রজিৎ দা যে কথাগুলো বললো আমি শুনলাম। হ্যাঁ, অবশ্যই কেন্দ্রের কাছে টাকা পায়, কি পায় না পায়, ইউসি দেয়নি, অনেক কন্ট্রাডিকশন, অনেক কিছু। কিন্তু আজকে এই লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে আপনি যে টপিকটা তুললেন, যে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে 6 লক্ষ কোটি টাকা আমরা দেনাই আছি পশ্চিমবঙ্গ সরকার। পার একটা বাচ্চা জন্মালে তার মাথার উপরে 55 থেকে 60,000 টাকা করে তাদের মাথার উপরে দেনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলার বুকে যখন আমরা লড়াই করেছিলাম 2009 এবং 2011-তে জোটবদ্ধভাবে, সেদিকে কিন্তু আমরা বলেছিলাম এই বামফ্রন্ট সরকার 1,85,000 কোটি টাকা দেনা করেছে এবং সেটাও কিন্তু আমাদের কাছে একটা পয়েন্ট ছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 6 লক্ষ কোটি টাকার উপরে দেনা করে ফেললো এই কয় বছরে। আজকে যেই প্রশ্নটা উঠছে যে আচ্ছা, সেটাই আমি বলতে দিন একটু। এবার বলছি আপনাকে, হ্যাঁ, মানুষের জন্য করেছে, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে, পুজো কমিটিকে টাকা দিচ্ছে, ক্লাবকে টাকা দিচ্ছে, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে চাকরিহারারা মানে অযোগ্যরা কেন বঞ্চিত হবে তার জন্য চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে। আবার দরকার হলে হায়ার কোর্ট যাচ্ছে, দরকার হলে সুপ্রিম কোর্ট যাচ্ছে, টাকার পর টাকা এক একটা কেসে খরচা করে যাচ্ছে। কেন? কি স্বার্থটা কি? আমরা এটাই বুঝতে পারছি না।
আজকে যেই ছেলেমেয়েগুলো বারংবার বলছে ও এমআর শিট গুলো প্রকাশ করার জন্য, তার মিরর ইমেজ গুলো কেন প্রকাশ করতে পারছে না? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তখন মনে হচ্ছে না যে আবাস যোজনার বাড়ি হচ্ছে না? তখন মনে পড়ছে না যে আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিতে পারছি না মনরেগা প্রকল্পে? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সরকারটা কোনো আইন মানে না। আপনি দেখুন ডিএর জন্য কবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই ডিএ আজ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট মানে কোনো সরকারি মানে জায়গায় কোনো সরকারি কর্মস্থলে কিন্তু নোটিফিকেশন হয়নি, কোনো নোটিফিকেশন হয়নি যে এত ডিএ দেওয়া হবে, এত কিছু এই বৃত্তান্ত। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকার যেগুলো করছে, সরকার তো তার মনের মতো করে চালাচ্ছে। তার মানে যেটা ওই যে আমরা বলি না, একটাই বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, তা উনি যেটা বলেন সেটাই হয়। এবার বিষয়টা হচ্ছে, আমি দেখলাম এখানে অনেক আষাঢ়ে গল্প হলো মানে কিছুটা আর কি এই করলেন, জয়দেব বাবু করলেন আষাঢ়ে গল্প, যদি অভিষেককে ঢুকিয়ে দেয়, মানে সব ইফ এলস বাট এইসব দিয়ে চলছে এখন। রাজনীতি সম্ভাবনার ফসল। এটা তো ভুল নয়। হ্যাঁ, না এটা তো ঠিক না। যদি অভিষেককে ঢুকিয়ে দেয়, যদি আজকে 3 মাস এসে থাকে, তাহলে কি হবে না কি হবে, জনগণের পালসটা বুঝতে হবে। জনগণের বুঝতে পারছেন? পালস কি আমরা আপনারা বুঝতে আমি পারছেন? আমি কে আমরা বুঝতে পারছি বলে আমি জানি না। আমি নিজে মাটিতে কাজ করি, আমি সেই জন্য মানুষের সাথে শুভঙ্কর সেইভাবে সরকার আমি বুঝতে পারছেন? অধীর রঞ্জন চৌধুরী এতদিন বুঝতে পেরেছিলেন? ও তো প্রথমভাবে যুক্ত। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে আজকে কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক, লক্ষ্মীর ভান্ডার একটা বিরাট জায়গায় ক্লিক করেছে, স্বাস্থ্যসাথী একটা বড় জায়গায় ক্লিক করেছে, এই প্রকল্পগুলো এবং সবুজ সাথী মানে আপনি বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসের থেকে যে পরিত্রাণের কথা বলা হচ্ছে, যে পরিত্রাণের কথা বলা হচ্ছে সেই পরিত্রাণ তাহলে পাওয়া যাবে না, এটাই বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি ইন্দ্রজিৎ, এক সেকেন্ড আমাকে একটু টাইম দিন, আমি একটা কথা শুধু বলবো। নিশ্চয়ই, প্লিজ একটু সংক্ষেপে, যে আমাদের আজকে সময় অত্যন্ত সংক্ষেপে। এই জায়গাটা অবশ্যই ক্লিক করেছে, কিন্তু তার সাথে ওই সরকারের অ্যান্টি কনভেন্সি সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আজকে যেই চাকরিহারারা, যেই ধর্ষিতা মেয়েরা, এবং যারা আজকে আজকে তৃণমূলকে মারছে, তাকে গিয়ে চাকরি দিচ্ছে, এটা কি হচ্ছে? এটা কি রাজ্য নাকি মানে সার্কাস হয়ে গেছে? আজকে সবচেয়ে বড় কথা যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে তৃণমূলকে মারছে। এখন কিন্তু তৃণমূলকে মারার কোনো লোক নেই, তৃণমূলই মারছে, তৃণমূলের অ্যান্টি তৃণমূল কথা কোট আনকোট করতে হয়, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। হ্যাঁ, মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। এইবার সেখানে তাদেরকে গিয়ে কম্পেনসেট করার জন্য তাদেরকে সেইখানে চাকরি দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। হোয়াট ইজ গোয়িং অন? ইন্দ্রজিৎ বাবু এর উত্তর দিতে পারবে? কিন্তু এবার আমাদের 26, এইটা কিন্তু টু আর্লি। 26-এর কি হবে? ওই বাট এলস ইফ এইসব দিয়ে হবে না। কে আসলো, কে ঢুকলো, কে হলো, এইভাবে সম্ভাবনাময় ভাবনা করলে হবে না। রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এখন একটা জায়গায় বলতে হবে, লড়াই আমরা বিরোধীরা যারা আছি নিশ্চয়ই লড়াই করব, তাদের বিজেপির মতো লড়াই করবে, আমরা আমাদের মতো লড়াই করবো, সিপিএম মতো লড়াই করবে। এইবার তৃণমূল মানুষের একটা কথা কিন্তু ঠিক, এটা কিন্তু একদম ঠিক করে বলেছে জয়দেব বাবু। আমি জয়দেব বাবু বললো না, সুকান্ত বাবু বললেন যে বিজেপি দিলীপ ঘোষের কারিশমার থেকেও সে সময় একটা মোদি জোয়ার ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। আর অ্যান্টি কনভেন্সি, যেটা মানুষ কোনো বুথ লেভেলে, ওদের বুথে এজেন্ট নেই, বিজেপি বুথ লেভেলে কোনো সংগঠন নেই, 4 লাখ 4.5 লাখ ভোট পেয়ে যাচ্ছে কি করে? কিচ্ছু না, শুধু তৃণমূলের ভোটটা দিতে হবে, তার জন্য সেই ভোটটা দিচ্ছে। বেশ, একেবারে অন্তিম লড়াই রয়েছে, সুযোগ দেবো আমি প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। জ্যোতিবাবু কি বললেন? আমি বলছি ওই ভোটটা কংগ্রেস কেন পায় না? আমি যেখানে আমাদের কিছু না থাকা সত্ত্বেও বিজেপি পেয়ে যায়। তার জন্য নিশ্চয়ই আমাদের সংগঠনে গাফিলতি আছে, সংগঠনে আমাদের গাফিলতি আছে। আমরা মানুষের মানুষের মনে পেনিট্রেট করতে পারি। আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতে থাকবে, আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। তা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটি বৈঠকে সরাসরি বলেছেন, যদি আমি খুব ভুল না হই, নিশ্চয়ই আপনারাও শুনে থাকবেন, ওয়াকিবহল আপনারা এই ব্যাপারটাতে, তা হলো তামিলনাড়ু এবং বাংলার ভোটের ক্ষেত্রে এবার এনডিএ সরকার গঠন হবে। আমি আরও একবার রিপিট করছি, এনডিএ সরকার। আমি প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগটাই দেবো সুকান্ত বাবুকে। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। এনডিএ সরকার।
দেখো, এনডিএ সরকার গঠন হবে না কি হবে তার আগে বুঝতে হবে, যেটা আমি বারবার একটা কথাই বলছি, যে দিলীপ বাবু আসার পেছনে শ্রমিক বাবুর হাত রয়েছে। শ্রমিক বাবু এই দলটিকে প্রথমেই বলছে বহুত্ববাদ, সংখ্যালঘু ভোট, আলীবাবুর মতো লোকেদের নিয়ে এসছেন উনি, যারা যারা পুরনো রয়েছেন। এটা এমন কিছু নয়, এবং কুণাল বাবু তো মজা নেবেনি, কুণাল বাবু মাঝখানে খেলছেন। এবং কুণাল বাবুর কথা ধরে যদি বলা যায় যে দিলীপ বাবু ফ্যাক্টর হবেন বা তোমরা বলো, তাতে কিন্তু জনগণের কিচ্ছু হবে না। কারণ জনগণ, যেটা বারবার বলছি, যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকলেও লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প রয়েছে, সেরকম বিজেপি কিন্তু এখনো কিছু বলতে পারেনি বা ওই কনফিডেন্সটা দিতে পারেনি জনগণকে। হ্যাঁ, দিলীপ বাবু এলে এই সমস্যাগুলো মিটে গেল, যে সমস্যাগুলো বিজেপিকে সবচেয়ে উৎপাদিত করছিল। কিন্তু বহু জায়গায় জেলা সভাপতির নাম ধরে বলতে পারি, সেখানে গোষ্ঠী কোন্দল প্রচুর রয়েছে, আমি একদম নাম ধরে বলতে পারি। কিন্তু ওটা আলীবাবুর মুখ থেকে শোনা ভালো, আমার মুখ থেকে শোনা ভালো নয়। তবে আবারও বলছি এনডিএ সরকার হবে কি হবে না সেটা সময় উত্তর দেবে। সময় অনেক, এই দেয়াল লিখনটা যারা পড়তে পারবে, এই দেয়াল লিখনে পরিষ্কার লেখা আছে এখন যা অবস্থা তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আমি একেবারে অন্তিম লগ্নে দিয়ে যাচ্ছি। আমি শুধু আলীবাবুকে একটা প্রশ্ন করতে চাবো, আলীবাবু, এটা কেন হয় না, কেন আমরা দেখতে পাই না যে আপনারা বিরোধী শিবিররা একদিন হয়তো আন্দোলন করেই ফেললেন, বিক্ষোভ করেই ফেললেন, বললেন যে লক্ষ্মীর ভান্ডার কেন 1000 টাকা দেওয়া হচ্ছে, 10,000 টাকা দেওয়া হোক, কেন বলছেন না আপনারা? এটা বললে পরেও তো সাধারণ মানুষের কাছে অনেকটা বেশি অ্যাকসেপ্টেন্স আপনাদের হয়ে যায়। এটা কি কোনো একটা জায়গাতে ভয় করে? অনেকটা দিল্লির ক্ষেত্রে 2,500 টাকা বলে এখন একটু কমিয়ে দেওয়া হচ্ছে। আলীবাবু, কমিয়ে দেওয়া হয়নি এখন আনইন্টারাপ্টেড কমিয়ে দেওয়া হয়নি। ইন্দ্রজিৎ বাবু বলছে কমিয়ে দেওয়া হয়নি। আলীবাবু বলুন। ভারতীয় জনতা পার্টি, আমরা এই জাতীয় কোনো প্রলোভনমূলক কথা আমরা কখনো কোথাও বলি না। যেটা ক্রিয়েট আছে সেটাই আমরা, কারণ যেটা সক্ষম সেটাই আমরা বলবো। আমাদের এবার নির্বাচনী ইস্তাহারে পরিষ্কার করে আমরা ঘোষণা করব বা করেছি যে আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা সেখানে 3,000 টাকা করে ভারতী যোজনার মাধ্যমে সেটা আমরা দেবো, ভারতীয় জনতা পার্টি বলতে। কারণ আপনারা জানেন যে অনেকেই বলবে যে বিজেপি এবার কিছু করতে পারছে না, এরকম আশা করার কোনো আপনাদের কোনো বিষয় নেই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের সংগঠনটা বুঝি, সুকান্ত বাবু বললেন, আমরা কিন্তু আমাদের সংগঠনটা বুঝি আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছি। কারণ 19-এর থেকেও 21-এর থেকেও দুর্দান্ত গতিতে আমাদের দল এগিয়ে যাচ্ছে, সেই পরিবেশ তৈরি হয়েছে। এই যে আপনারা দেখেন তীরন্দাজরা যে তীর মারে, প্রথমে কি করে, পিঠটাকে আবার সোজা করে পিছনে টান মারে। কেন? যত হিসাবে তত তীরের স্পিড অনেক বেশি হবে। এরকম পশ্চিমবঙ্গে আমরা ওই তীরের বাণ মেরে আমরা একটু পিছিয়ে আছি বটে, কিন্তু তার যে তীরের গতি 26-এর ইলেকশনে দেখতে পাবেন। আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। বাংলায় দরকার বিজেপি সরকার। বাপরে, ঠিক আছে, ওকে, ফাইন। 3,000 টাকা হয়ে গেল, 3,000 টাকা হয়ে গেল। ঠিক, যাই হোক, একেবারে অন্তিম লগ্নের দিকে আমি যাচ্ছি। এবার আমি সুস্মিতাদির কাছেও যাবো। সুস্মিতাদি, একটা বিষয় আমি একটু রিলেট করতে পারছিলাম, তা হলো সায়েন্সের ফ্যাক্টর। সায়েন্সের ক্ষেত্রে একটি বিষয় রয়েছে যে কোনো বস্তুকে যদি আমি একটু নিচের দিকে ডাউন করি তাহলে অনেকটা বেশি উঁচুর দিকে বেশি ঢিল ছুঁড়ে যায়। তো এক্ষেত্রেও কি একই রকম বিষয়টা সামনে চলে আসছে যে এই 19 থেকে 24-এ এসে 12 হয়ে গেল এবং 26-এ গিয়ে বিশাল বিপুল ভোটে জয়লাভ করবে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনি যদি সায়েন্সের কথাই বলেন তাহলে আমি বলবো প্রত্যেকটা জিনিস যখন আপনি নিচের দিকে ডুবিয়ে দেওয়ার কথা বললেন, তখন কিন্তু তার কিন্তু উল্টো দিকে একটা থ্রাস্টও থাকে। সেই থ্রাস্টটা কিন্তু ভাবতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই থ্রাস্টে কতটা উঠতে পারবে না, সেটা যেমন আবার ডেনসিটি অনুযায়ী যেমন ফ্লোট করে এবং সিঙ্ক করে, যেমন ডুবে যায় আবার উপরে ভেসে ওঠে, সেই জায়গাটাও কিন্তু বিজেপিকে ভাবার জায়গা রয়েছে। সুতরাং বিজেপি কোন জায়গায় যাবে আগামী দিনে, আমি স্ট্র্যাটেজিটা ওই যে বললাম, ভাইপোও জেলে যাবে না, কোনো সেইভাবে কিছুই হবে না, জয়দেব বাবু ওই ফেলস বাট এইসব বলেই যাবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো এলস বাট যাব না। তবে দিস ইজ টু আর্লি। 26-এর ভোটে কি হবে এখন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না। আর উনি যে বললেন, আরিবাবু বললেন দ্রুত গতিতে বিজেপির সংগঠন এগোচ্ছে, আমি দেখছি দ্রুত গতিতে বিজেপি গ্রাফটা নিচের দিকে নামছে। তার কারণ হচ্ছে বিজেপি গ্রাফটা নিচের দিকে নামছে বিভিন্ন জায়গায়। আজকে ধূপগুড়িতে তাদেরকে হারতে হয়েছে, আজকে তারা বিভিন্ন জায়গায় পরাস্ত হচ্ছে। নট অনলি দ্যাট, সেটা আজকে বিজেপির যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে সমস্ত জায়গায় সংগঠন ক্ষতি হয়েছে।
কিন্তু সমবায় সংগঠনের ব্যাংকের ক্ষেত্রে ক্ষতি। আমরা একটু অন্যরকম ছবিটা দেখতে পাচ্ছি, এটা একেবারে অস্বীকার করা যাবে না। আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছে যাচ্ছি। ইন্দ্রজিৎ বাবু কি বলবেন? 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে, সেই বহুত্ববাদকে কেন্দ্র করে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে বাঙালি বিদ্বেষী এবং বিভাজনের যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি যারা বিভিন্ন জায়গায় বপন করেছে, সেই থেকেই বলি একটা জিনিস, এই দলটি আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ অলরেডি এই যে বাংলায় অমিত শাহ এসে বলবেন তো অনুপ্রবেশ নিয়ে যে মিথ্যাচার তিনি বলেছেন, তা আজকে প্রমাণ করতে গিয়ে নীতি আয়োগের সমীক্ষায় সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে প্রকাশিত হয়ে গেল যে ভুল তথ্য অমিত শাহ এবং মোদিজি দিয়েছে। ভারত এবং এই যে তাদের যে নীতি আয়োগের সমীক্ষা, সেখানে 2023 সালে ভারতবর্ষের জাতি গণনা অনুযায়ী 0.5% আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ কমেছে বৃদ্ধির হার, অথচ জাতি গণনার জায়গায় 0.9% অর্থাৎ বেড়েছে জাতীয় জনজাতি গণনা অনুযায়ী। তাহলে সুতরাং এই যে তারা যে রাজনীতি এইখানে করছে, যা চিন্তা ভাবনায় তারা বলিয়ান, বেশ বেশ বেশ, আমি আর বাড়তি সময় দিতে পারছি না। আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, কি ভরসা নীতি আয়োগকে বিশ্বাস করা হচ্ছে? এই নীতি আয়োগ নিয়ে তো তৃণমূল কংগ্রেস বলে যে বিহারের ম্যাপকে বাংলা বলে চালিয়ে দেওয়া হয়। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। শ্রমিক বাবুই বলেছিলেন যে একটা বৈদ্যুতিন চ্যানেলে অমিত শাহ হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্ট্র্যাটেজিস্ট, এবং তিনি পশ্চিমবঙ্গে আপকি বার 200 পারের যে ডাক দিয়েছিলেন, সেটা থেকে যে তিনি পরাস্ত হয়েছেন, সেই লজ্জার গ্লানি তিনি ভুলতে পারেননি। সেখান থেকেই আমার কোনো ইফস বাটস এলস নয়, সেখান থেকেই শ্রমিক বাবুর কনফিডেন্স দেখে মনে হচ্ছে যে অমিত শাহ ব্যাপারটিকে পার্সোনাল নিয়েছেন, এবং বিহারের ভোট নভেম্বরে মেটার সঙ্গে সঙ্গেই আরো মরণ কামড় বিজেপি বাংলায় দেবে যদি বিজেপি বিহারে হেরে যায়। কারণ হিন্দি বলয় গো বলয়, যদি বিহারও হাতের বাইরে চলে যায়, তাহলে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বলুন আর টিট ফর ট্যাট বলুন, বাংলাকে দখল করতেই হবে যদি পরের টার্মে অমিত শাহকে প্রধানমন্ত্রী হতে হয়। তো সেই জায়গা থেকে অমিত শাহ ঘুঁটি সাজাচ্ছে যে পরের টার্মে প্রধানমন্ত্রী হতে গেলে বিহার হাতের বাইরে চলে যাবে, তাহলে বাংলাটাকে আমায় তুলতে হবে। এবং এই জায়গা থেকেই বলি, আজকে একটি সর্বভারতীয় দৈনিক পত্রিকায় বিহারিরা কারা রয়েছে বাংলায়, তাদেরকে ভোটার লিস্টে নাম তোলার জন্য এক পাতা জোড়া বিজ্ঞাপনও এসছে। অতএব বিজেপিকে অত ছেলে খেলা ভাবে নেবেন না। বেশ বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। একেবারে প্রথম থেকে আমি আজকে দেখলাম সায়েন্সময় হয়ে রয়েছে গোটা প্যানেল ডিসকাশন। আমি কেন বলছি, জয়দেববাবু যেমন ইফ বাট করছেন, আর ফিজিক্সের ক্ষেত্রে ইফ ধরেই প্রমাণ্য বিষয় অবধি পৌঁছে যাওয়া যায়। আবার দেখুন, শুভাংশু শুক্লা আবার মহাকাশ থেকে সরাসরি পৌঁছে গেছেন মর্তে, অর্থাৎ সর্বময় একেবারে বলতে পারি যে সায়েন্সময় হয়ে রয়েছে গোটা বিশ্ব, এবং তার মধ্যে আবার ভারতের মধ্যে আবার ওয়েস্ট বেঙ্গল, সেখানেও রাজনীতির সায়েন্স চলছে, ওই যে বলে পলিটিক্যাল সায়েন্স। আর ঠিক সেই বিষয়টি যেন ঘটছে বাংলার বুকে। কিন্তু আমি আবারও বলছি, দিলীপ ফ্যাক্টর কি সত্যি বিজেপির ক্ষেত্রে কাজ করবে? বঙ্গ বিজেপির ভবিষ্যৎ দিলীপের ওপর একটু হলেও কি দাঁড়িয়ে রয়েছে? ওই যে বলছি, রাজনীতির সম্ভাবনার ফসল, তাই নেহাত ফেলে দেওয়া যাচ্ছে না। আর সেই অমিত শাহের স্ট্র্যাটেজিও নেহাত ফেলে দেওয়া যাচ্ছে না। আবার সুকান্তবাবুর কথার রেস্টুরেন্টে বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকগুলো দিক থেকে এগিয়ে রয়েছে, বা দেখার সাধারণ মানুষ কোন দিকে পা বাড়ায়, কোন দিকে হাত বাড়ায়। আর ঠিক এখানেই শেষ করছি আজকের শো। এরকমই টানটার শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। প্রাইম টাইম শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।